ওয়েলকাম টু আকাশবাণী। আজকে পুরো ছাদে উঠে পড়েছি আর একদম ছতলায় বলতে পারো, মানে একদম এখানে পাঁচিলের একদম কিনারায় দাঁড়িয়ে আছি। আজকে ভাবলাম যে নতুনত্ব বলতে অন্যান্য দিন পেছনে গ্রিনারি থাকে, তো আজকে দেখতে পাচ্ছি পুরো শহরটা দেখা যাচ্ছে। পুরো শহর হয়তো দেখা যাবে না কারণ একটু ফগ আছে, মোটামুটি দমদমটা মোটামুটি পুরোটাই দেখতে হবে। হ্যাঁ, অনেক দূর অবধি। এখানে হাওড়া ব্রিজও দেখা যায়, অ্যাকচুয়ালি এখন দেখা যাবে না। হাওড়া ব্রিজ দেখা যায়, ট্যাঙ্কও দেখা যায়, তো ওটা একটু উঁচুতে উঠলে দেখা যেত, তো এইখান থেকে দেখতে পাবে না। তো আজকে কয়েকটা ফুটবল নিউজ আছে, সাথে ম্যান ইউনাইটেডের সাথে পিএসজির গতকাল খেলা হয়েছে, সেটারও একটা রিভিউ দিয়ে দেবো। আর ইন্ডিয়ার সাথে নেপালের খেলা হয়েছে উইমেন্স ফুটবল টিমে, সেটারও রিভিউ দেবো। আর কিছু পুচের কাছে আরও কিছু নিউজ আছে, সেগুলো জেনে নাও। তো প্রথমেই চলে আসি ইন্ডিয়ান ফুটবলে। তো কালকে সবাই জানো যে আই লিগ আইএসএল এক হবে কি না, মার্চড হবে কি না, বা নতুন কোনো লিগ শুরু হবে কি না, তো সেটা নিয়ে সবার মধ্যে একটা খুব আগ্রহ রয়েছে। তো রিসেন্টলি গত সোমবার দিন এআইএফএফ আর এএফসির মধ্যে একটা মিটিং হয়েছে, আলোচনা হয়েছে, ইনিশিয়াল আলোচনা। তো তাতে ফিফা যে নিয়মটা করেছে যে ওয়ান নেশন ওয়ান লিগ, তো সেইটা নিয়েও কথাবার্তা হয়েছে এবং আইএসএল আই লিগ নিয়েও কথাবার্তা হয়েছে। তো সেই আলোচনার পরে যে আই লিগের সিইও আছে সুনন্দ ধর, তো উনি বলেছেন যে ওনারা চেষ্টা করছে যে 2020 থেকে একটা নতুন ফরম্যাটে লিগ শুরু করার। তো কী ফরম্যাট হবে বা কী বেসিসে হবে সেইটা নিয়ে কোনো আলোকপাত করেনি, মানে এখনও অবধি ডিক্লেয়ার করেনি। আর বলেছে যে নতুন যে লিগটা হবে তাতে যে রেলিগেশন থাকে তো সেইগুলোকে চেঞ্জ করে দেওয়ার জন্য, মানে কোনো রেলিগেশন থাকবে না, বা রেলিগেশন উঠে গিয়ে রেলিগেশন অব্লিগেশন এরকম একটা কিছু চেঞ্জ করবে, করে একটা নতুন কিছু ফরম্যাটে আনবে লিগটাকে। তো সেই নিয়ে একটা আলোচনা হয়েছে। আর যেটা বলেছে উনি আরেকটা কথা বলেছে যে আই লিগের যে কটা টিম আছে, তো সব টিম ইচ্ছা করলেই আইএসএল খেলতে পারে, তো ওটা পুরোপুরি টিমগুলোর ওপরে ডিপেন্ড করছে। কিন্তু উনি এটা বলেননি যে আই লিগ উঠিয়ে দেবে বা আই লিগকে সেকেন্ড ডিভিশন লিগে নিয়ে চলে আসবে। তো সেইখান থেকে একটা ধোঁয়াশা থেকেই যাচ্ছে যে আই লিগ আইএসএল কি মার্চ হচ্ছে, নাকি আইএসএলও আলাদা থাকবে এবং আই লিগও থাকবে, নাকি একটা নতুন ফরম্যাটে কোনো লিগ হবে, সেটা নতুন কোনো নাম হবে। তো সেটা নিয়ে কিন্তু এখনও ধোঁয়াশাই রয়েছে। তো ওটা আপাতত আশা করা যায় কিছু জানা যাবে না। খুব সম্ভবত সুপার কাপ তোমার শেষ হওয়ার পরে, মানে এপ্রিলের 15 তারিখে সুপার কাপ শেষ হচ্ছে, তো তার পরপরই হয়তো এটা সম্পর্কে ক্লিয়ার একটা নিউজ পাওয়া যাবে। এইবারে আসি চ্যাম্পিয়ন্স লিগের রিভিউতে। কালকে চ্যাম্পিয়ন্স লিগের খেলা ছিল, হাই ভোল্টেজ গেম, জানো ম্যানিউর সাথে ছিল পিএসজির খেলা। তো আমি কালকে লাইভেও বলেছিলাম যে ম্যান ইউনাইটেডের খেলা আমি দেখেছি, কিন্তু নিচের টিমগুলোর সাথে ভালো খেলে আপাতত 7-8টা ম্যাচ জিতেছিল ম্যান ইউনাইটেড। তখন সবাই বলছিল যে ম্যান ইউনাইটেড এখন ঘ্যামা ফর্মে আছে, ওলে গানা সোলজার আসার পর খুব ভালো হয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ডিফেন্স খুবই খারাপ রয়েছে, মানে ম্যানচেস্টার ইউনাইটেড। কালকে ডিমারিয়া আর মানে মাঝখানে ড্র্যাক্সলার, তারপরে ভেরাটি, সবাই মিলে যেভাবে মানে প্রেশার ক্রিয়েট করেছিল, আর উপরে এমবাপের পেস, বাপরে বাপ, ও তো মানে ও আজকে হাইলাইটস দেখছিল, বলছে মানে 30 কিলোমিটার পার আওয়ারে ছুটছে এমবাপে। আর ও গোল করার সময় যে স্প্রিন্টটা নিয়েছিল, মানে ওটা অসাধারণ, মানে ওই লেভেলের দৌড়ানো মানে হঠাৎ করে, তো বিশাল ব্যাপার, মানে বিশাল পেস না থাকলে সত্যিই সম্ভব না। কালকে ডিফেন্ডাররা ধরতেই পারছে না এমবাপেকে, মানে সাংঘাতিক পেস ওর। আর সেখানে ওকে তাড়াতাড়ি বল বাড়ানো হয়, যত তাড়াতাড়ি বল বাড়ানো হয় তত তাড়াতাড়ি ছোটেও। সেখানে বাইলি বলো, লিন্ডেলফ বলো, মানে সাধ্যের মধ্যে নেই এমবাপেকে ধরার। তো কালকে অসাধারণ খেলেছে পিএসজি, 2 গোল দিয়েছে, আরও গোল হতে পারতো। দিগিয়া একমাত্র সেভিয়ার, মানে যে 5-6 গোল খায়নি বলে, দিগিয়ার জন্যই আর কি 5-6 গোল খায়নি ম্যানচেস্টার ইউনাইটেড। তো পোগবা কালকে লাল কার্ড খেয়েছে, যদিও কালকে রেফারির আমি বলবো ডিসিশনগুলো খুবই বাজে ছিল, মানে একটুতেই হলুদ কার্ড দিয়ে দিচ্ছিলো, একটুতেই মানে ফাউল দিয়ে দিচ্ছিলো, মানে খুব সফট, মানে কারণে সফট ফাউলে কার্ড দিয়ে দিচ্ছিলো। তো যাই হোক, পোগবা কালকে রেড কার্ড খেয়ে গেছে। তো দেখা যাক সেকেন্ড লেগে, আমার তো মনে হয় না মিডফিল্ডে তাহলে আর কিছু জোর থাকলো ম্যানচেস্টার ইউনাইটেড, মানে পোগবা যদি না থাকে। সেকেন্ড লেগে তো করা খুবই, মানে আমি তো বলবো ম্যানিউর পক্ষে আর ফিরে আসা চাপেরই আছে সেকেন্ড লেগ, কারণ সেকেন্ড লেগ যবে আছে ততদিনে নেইমার ফিট হয়ে চলে আসবে, কাভানিও ফিট হয়ে যাবে। তো সেই জায়গা থেকে কিন্তু টিম আরও বেশি স্ট্রং হয়ে যাবে। আর এই মুহূর্তে ম্যানিউর যা ডিফেন্স আছে তাতে পিএসজির সাথে পেরে ওঠা সত্যিই মুশকিল, মানে পারবে না। আর একজনের কথা বলতেই হবে, সেটা হচ্ছে পিএসজির গোলকিপার বুফন। কালকে কিন্তু কিছু অসাধারণ সত্যিই সেভ দিয়েছে, যদি ওই সেভগুলো না দিত তাহলে হয়তো পিএসজিও হয়তো গোল খেয়ে যেতে পারতো, বা হয়তো 2-2 ড্র হতো, বা রেজাল্ট অন্যরকমও হতে পারতো। তো এবার চলে আসি আবার ইন্ডিয়ান নিউজে। তো ইন্ডিয়ান নিউজের মধ্যে সবাই যেন লালিয়ান জুয়ালা ছাংতে, ও রিসেন্টলি ভাইকিং এফসিতে গেছে ট্রায়াল দিতে, নরওয়ের ফার্স্ট ডিভিশনের ক্লাব ভাইকিং এফসি। ওর কালকে
থেকে ট্রায়াল শুরু হয়েছে। তো প্রথম দিন ট্রায়াল দিয়ে ওর ওখানে যথেষ্ট ভালো লেগেছে, ওর একটা ইন্টারভিউ নেওয়া হয়েছিল, তাতে ও বলেছে যে আমার সত্যি এখানে খুব ভালো লাগছে, এখানে ইনফ্রাস্ট্রাকচার অনেক বেশি উন্নত, এখানে যারা সাপোর্টার আছে মানে সাপোর্টিং স্টাফ আছে, যারা কোচ আছে, তারা সত্যিই খুব ভালো এবং খুব হেল্পফুল করেছে। তো ওর ওখান থেকে বলছে যে যদি আমি এই টিমে চান্স পাই তো সত্যি আমার কেরিয়ারের ক্ষেত্রে একটা বিশাল বড় দিক হবে। আর সবাই জানো যে এর আগে নরওয়ের টিমে একটা টিমে খেলে এসেছে আমাদের এই মুহূর্তে ইন্ডিয়ান টিমের ন্যাশনাল টিমের গোলকিপার গুরপ্রীত, তো ও খেলে এসেছিলো এর আগে। তো ওটাও ওই টিমটাও ওই টিমের হয়ে গুরপ্রীত ক্যাপ্টেন্সিও করেছিল একটা কি দুটো ম্যাচে, এবং ওই টিমের হয়ে ওই ইউরোপা লিগেও খেলেছিল। তো সেইখান থেকে দ্বিতীয় প্লেয়ার হিসাবে ছাংতেকে হয়তো আমরা দেখতেই পারি যে ইউরোপের কোনো একটা ক্লাবে খেলছে। আর ছাংতে রিসেন্টলি খেলতে হচ্ছে দিল্লি ডায়নামোস থেকে ও ভাইকিং এফসিতে গেছে ট্রায়াল দিতে। তো আশা করা যায় যে হয়তো ওখানে সুযোগ পেয়ে যাবে, কারণ ও প্রথম দিনের ট্রায়ালের পর ওখানকার যারা কোচ বা সাপোর্টিং স্টাফ আছে তাদেরও কিন্তু ছাং থেকে যথেষ্ট পছন্দ হয়েছে। তো বাকিটা দেখা যাক, তো যেরকম আপডেট পাবো সেরকম অবশ্যই জানাবো। এইবারে চলে আসি আরও একটা গুরুত্বপূর্ণ ম্যাচের রিভিউতে। উইমেন্স টিপের খেলা হচ্ছে জানো ফুটবল, হিরো গোল্ড কাপ, সেখানে ইন্ডিয়ার সাথে নেপালে খেলা ছিল। এটা আমাদের গতকালকে রিভিউ করেছিলাম অ্যাকচুয়ালি, আমরা আসলে ওখানে প্রচুর গান হচ্ছিলো বলে সেই গানগুলো চলে এসেছিলো বলে আমরা রিভিউটা ছাড়তে পারিনি। তো নেপালের সাথে যে খেলাটা হয়েছিল ফার্স্ট হাফে 2 গোল খেয়ে যায় ইন্ডিয়া, মানে ইন্ডিয়ার বলতে গেলে আমার মনে হয় অদিতি চৌহানের দোষেই 2টো গোল হয়েছে। ফার্স্ট গোলটা তাও সেভ দিয়েছিল কিন্তু সুইং খেয়ে ঢুকে গেছিলো গোলে, কিন্তু সেকেন্ড গোলটা আদিতি চৌহান যেটা মিস করলো ওটা মানে মানা যায় না। মানে আদিতি চৌহানের মতো এত ভালো গোল পায়ের তলা দিয়ে চলে গেছে। আর ওদের যে গোল করেছে সাবিত্রা ভান্ডারী, তো ও কিন্তু মানে খুব ভালো স্ট্রাইকার এবং খুব সুযোগ সন্ধানী, মানে 2টো গোলের ক্ষেত্রে কিন্তু ও একদম পজিশনে ছিল। আর সেকেন্ড গোলটাতে কারো কিছু করার ছিল না, ডিফেন্ডারদেরও কিছু করার ছিল না। আর এই সাবিত্রা যে বলছিস তারও কিন্তু খুব ভালো পেস আছে, তাকে আটকানো যাচ্ছিল না, মানে অনেকটা পুরুষালী চেহারা কালকে আমি যে দেখছিলাম সাবিত্রার। আর নেপালি প্লেয়ারদের যেহেতু দম বেশি সেটাতেও পেরে, কিন্তু ইন্ডিয়ান প্লেয়াররা কিন্তু পুরোপুরি বল পজিশনে ছিল আর পুরোপুরি অনেক অ্যাটাক করেছে, কিন্তু একটাও গোলে কনভার্ট হয়নি। খুব মানে আফসোসের কথা এটা। একটা তো বারে লাগলো, এইবারে লাগলো, মানে ফার্স্ট বারে লাগলো, সেকেন্ড বারে লাগলো, গোলকিপারের হাতে চলে গেল, মানে পুরো গোলের চান্সগুলো। আর একটা বোধহয় পেনাল্টি দেয়নি রেফারি একটা জেনুইন পেনাল্টি ছিল, যেখানে পেছন দিক থেকে ওকে মারা হয়, পেটের মধ্যে লাথি মারা হয়। তো ওটা একদম বক্সের ভেতরে হয়েছিল, তো ওটা ফাউল দেয়নি, সেখানে হালকা হালকা টাচে রেফারি ফাউল দিচ্ছিল এবং কার্ড বের করছিল। তো রেফারিং সত্যি খুব বাজে হয়েছে, মানে এরকম একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট হচ্ছে যেখানে বাইরের 3টে টিম খেলছে, তো AIFF টুর্নামেন্টটা অর্গানাইজ করছে খুবই ভালো, এটা মানে ইন্ডিয়ান ওমেন্স ফুটবলকে প্রমোট করার জন্য, কিন্তু রেফারিংয়ের দিকেও নজর দেওয়া উচিত, কারণ রেফারিং এই লেভেলে খারাপ হলে মানে যে কোনো টিমের কাছে এটা খুব খারাপ, কারণ হতাশাজনক। কারণ ইন্ডিয়া হয়তো জিতেও যেতে পারতো, কারণ ইন্ডিয়া ভালো খেলছিল, প্রচুর সুযোগ পেয়েছে, যেগুলো মিস করেছে মানে ফিনিশিং করতে পারেনি, মানে এত বাজে মানে মিস করেছে যেগুলো বলার না। আর রেফারিং সত্যি খুব বাজে হয়েছে, কিন্তু ওই ম্যাচটা যদি ড্রও করতো তাহলেও ইন্ডিয়া বলা যেত যে মানে সেকেন্ড রাউন্ড মানে ফাইনালে চলে যেত। কিন্তু এই মুহূর্তে যা কন্ডিশন আছে তাতে আজকে ডু অর ডাই ম্যাচ, মানে মায়ানমারের সাথে ইন্ডিয়াকে জিততেই হবে এবং নেপাল ভার্সেস ইরানের খেলার দিকে তাকিয়ে থাকতে হবে, কারণ মায়ানমার 2টো খেলায় জিতেছে, নেপালের সাথেও জিতেছে, ইরানের সাথেও জিতেছে, তো ওরা ফাইনালে চলে গেছে। আর আজকে ইন্ডিয়া ভার্সেস নেপালের খেলা আছে 7টা থেকে, ইন্ডিয়া ভার্সেস মায়ানমারের খেলা আছে 7টা থেকে, আর তার আগে আছে নেপাল ভার্সেস ইরানের খেলা। তো ওদের দিকেও তাকিয়ে থাকতে হবে, নেপালের দিকে, কারণ দুজনেরই পয়েন্ট সেম, ইন্ডিয়া আর নেপালের। তো দেখা যাক কী হয়, কিন্তু গোল ডিফারেন্সে ইন্ডিয়া এগিয়ে আছে। আর 7টা দিয়ে ম্যাচ আছে, আমরা লাইভ আসবো, তোমরা আমাদের সাথে থেকো। আর সত্যি বলছি উইমেন্স টিমের খেলা দেখে মন ভরে যাচ্ছে, যেরকম পেস, যেরকম বল পজিশন, যেরকম পাসিং ফুটবল খেলছে, মানে ছেলেদের থেকে কম যায় না। যদি কেউ খেলা না দেখে থাকো, আজকের খেলা যদি দেখো তাহলে বুঝতে পারবে যে উইমেন্স টিম কত ইমপ্রুভ। খেলাটা হটস্টারে লাইভ দেখাবে, তো যাদের হটস্টার আছে অবশ্যই দেখতে পারো। আর আজকে কিন্তু সবচেয়ে টাফ টিমের সাথে খেলা মায়ানমার। এবার চলে আসে আবার ইন্ডিয়ান ফুটবল আই লিগ রিলেটেড, ইন্ডিয়ান আন্ডার-23 ন্যাশনাল টিমের ব্যাপারে। তো রিসেন্টলি একটা টুইট করেছে মিনার্ভা পাঞ্জাব এফসির প্লেয়ার ওকোপু। ও একটা ইনস্টাগ্রামে দিয়েছে। তো ইনস্টাগ্রামে ও লিখেছে যে আমি খুব আশা করেছিলাম যে মিনার্ভাতে খেলবো, আরও অনেক কিছুদিন খেলবো, AFC চ্যাম্পিয়ন্স লিগে খেলবো, AFC কাপে খেলবো, কিন্তু আমি দুঃখিত, আমি টিমের সাথে থাকছি না, আমি খেলবো না। বা ও সি অফও করে দিয়েছে টিমকে। ও ওখানে ব্লেম করেছে যে
মিনার্ভা পাঞ্জাব এফসি যতটা প্রফেশনাল দেখায় তো ততটা প্রফেশনাল টিম নয়। ওরা শুধুমাত্র প্লেয়ারদেরকে দিয়ে যতটা পারে খাটিয়ে যায়, প্লেয়ারদেরকে রেস্ট দেয় না, খালি ইয়ো টেস্টের কথা বলে। ওরা ভাবে যে ফুটবলটা মাউথ অ্যান্ড ইয়ো টেস্ট দিয়ে হয়। তো এই নিয়ে ওর মধ্যে একটা ক্ষোভ রয়েছে এবং এও বলেছে যে মিনার্ভা পাঞ্জাব এফসি প্লেয়ারদের মানি চিট করে, মানে টাকা চিট করে বা টাকা কেটে নেয়, এরকম একটা ও লিখেছে। তো কী ব্যাপার হয়েছে বা কী জন্য ও এটা লিখেছে এটা সত্যিই আমরা জানি না। জাস্ট পোস্টটা দেখে তোমাদেরকে আপডেটটা দিচ্ছি, হয়তো অনেকেই দেখেছো। আর ও আরেকটা ব্লেম করেছে যে রঞ্জিত ভাইয়ার সম্পর্কে, যে রঞ্জিত ভাইয়া যতটা দেখায় যে ও যতটা প্যাশনেট ফুটবল সম্পর্কে, ও সেরকম কিছুই নয়, ও জাস্ট নাটক করে, ভাওতা করে। তো এরকম ও একটা লিখেছে। তো এটা কী কারণ বা এটার কতটা সত্যতা আছে বা কতটা বৈধতা আছে সত্যিই আমরা জানি না। যেহেতু আমরা জানতে পেরেছি এই মানে ইনস্টাগ্রামে ওর পোস্টটা দেখে, যেইটুকুনি দেখেছি, তো সেইটুকুনি সম্পর্কেই তোমাদেরকে বললাম। আর ও খুব সম্ভবত মিনার্ভা পাঞ্জাব এফসিকে ছেড়ে দিচ্ছে, মানে মিনার্ভা পাঞ্জাব এফসি থেকে চলে যাচ্ছে, ও আর ওই টিমের খেলবে না। এবার চলে আসি ইন্ডিয়া আন্ডার-23 টিমের ব্যাপারে। তো সবাই জানো যে ইন্ডিয়া আন্ডার-23 এএফসি চ্যাম্পিয়নশিপের এবছর খেলবে, যেটা হবে হচ্ছে মার্চ মাসে থাইল্যান্ডে। তো সেইখানে তো কোয়ালিফায়ার রাউন্ড খেলবেই। এবার চলে আসি আন্ডার-23 চ্যাম্পিয়নশিপের কথা, এএফসি চ্যাম্পিয়নশিপের কথায়। তো ওখানে আন্ডার-23 ইন্ডিয়ান টিম খেলছে, সবাই জানো। তো খেলাটা হচ্ছে মার্চ মাসে। তো তার আগে ইন্ডিয়া একটা প্রিপারেটরি ক্যাম্প করছে। সেই ক্যাম্পটা দুটো ভাগে হবে, একটা হচ্ছে 2nd to 8th মার্চ আর একটা হচ্ছে 16 to 19th মার্চ। তো এই দুটো প্রিপারেটরি ক্যাম্প করছে ইন্ডিয়া আন্ডার-23 ন্যাশনাল টিম, যার ক্যাপ্টেন, যার কোচ আছে ডেরিক পেরেরা। আর ওই টিমই দুটো ম্যাচ খেলবে প্রিপারেশান হিসাবে বা ফ্রেন্ডলি হিসাবে ওই টুর্নামেন্টের আগে। সেই দুটো ম্যাচ হচ্ছে 20 মার্চ আর 21 মার্চ, মানে 20th মার্চ আর 21st মার্চ। এই দুদিন দুটো ম্যাচই খেলবে কাতার আন্ডার-23 টিমের সাথে। এর আগে একবারই আন্ডার-23 ইন্ডিয়া টিম কাতার টিমের সাথে, কাতার আন্ডার-23 সাথে মিট করেছিল। সেটা ছিল হচ্ছে 2017 সালে, ওটাও এএফসি চ্যাম্পিয়নশিপের খেলা ছিল। ওটা হয়েছিল 2017 সালে এবং গ্রুপ সিতে। তো ওই খেলাতে ইন্ডিয়া কিন্তু কাতার আন্ডার-23 টিমের কাছে হেরে গেছিলো 1-0 গোলে। তো তারপরে এই প্রথমবার ওরা আবার দুজনে ফ্রেন্ডলি বা প্রিপারেশনাল ম্যাচ খেলবে, যেটা 20 আর 21 তারিখে হবে। তো দেখা যাক ওখানে ইন্ডিয়া কীরকম পারফরমেন্স করে আর জিততে পারে কিনা। তো এই কটাই নিউজ আমাদের কাছে ছিল। তো এই কটা নিউজ সম্পর্কে তোমাদের জানিয়ে দিলাম। যদি তোমাদের কাছে আরও কোনো নিউজ থাকে অবশ্যই জানাতে পারো। আর আজকে 7টার সময় লাইভ আসবো আমরা, তোমরাও থেকেও। ইন্ডিয়ার সাথে মায়ানমারে খেলা আছে, খুব ভাইটাল ম্যাচ, মানে ডু অর ডাই ম্যাচ যাকে বলে। তোমরাও আসো, তোমরাও খেলা দেখো, চিয়ার আপ করো ইন্ডিয়াকে, আমরা তো আছি। তো চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। সবাই লাইক করো ভিডিওটা, আর পারলে শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা। চলো, আর কমেন্ট করো, যার যা বক্তব্য আছে জানিও। তো আজকের মতো টাটা। দেখো সবাই দেখো, পুরো বাড়ির জঞ্জাল, কোথাও গাছপালা একটু মানে গাছপালার জায়গা নেই। আবার কাকে হেগেছে দেখো, এখানে চারিদিকে শুধু বাড়ি আর বাড়ি, গিজগিজ করছে। তাও একটু এখানে গাছপালা আছে, আরও গাছপালা ছিল, সব কেটে দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে কংক্রিটের জঙ্গল কলকাতার, যদিও আমরা কলকাতার প্রপার কলকাতা নই, আমরা উত্তর 24 পরগনা। এই হচ্ছে অবস্থা, যেখানে একটু জায়গা পাচ্ছে সেখানেই ফ্ল্যাট তোলা হচ্ছে।